দেখো কত বড় মাছ। তুমি ধরবে? ধরেছো তো? কামড়ে দিয়ে বুবলুকে। আজকে একটা বড় সাইজের সামুদ্রিক মাছ বাড়িতে আনা হয়েছে। এটা হচ্ছে সামুদ্রিক ভোলা। তো দোকানদার বলেছেন যে এটা নাকি উড়িষ্যার ভোলা, আবার বলেছে যে মোচা ভোলা। তো আপনারা যারা মাছ খুব ভালো চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কি ভোলা মাছ। তো এই ভোলা মাছটা আজকে রান্না করব, এর সাথে আরও 3টে রান্না হবে। তো বাজার থেকে বাবা খুব সকালবেলা তো দোকান যান, যাওয়ার পথে মৌরলা মাছ দেখতে পেয়েছিলেন, তো কিছু মৌরলা মাছ বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সেই মৌরলা মাছগুলো রান্না হবে, এই ভোলা মাছটা রান্না হবে, ঢেঁড়স রান্না করব, তারপর ডাঁটা রান্না করব। মোট 4টে রান্না আজকে হবে। এই দেখো মা ফুলটা দেখো, এটা ডবা ফুল। বুবলু আপনাদের প্রথমেই বলছিল যে কত বড় বড় দাঁত, দেখুন দাঁতগুলো কি বড় বড়, সামনের দাঁতগুলো আবার বেশি বড় আর ভীষণ ধারালো দাঁত। আর এই যে ছোট ছোট দাঁতগুলো আছে এগুলো পুরো ছুঁচের মতো। বুবু হয়েছে, আর ফুল আনতে হবে না, মাকে সাজানো হয়েছে। ছোট ছোট হাতে একটা একটা করে ফুল তুলছি। মাছের পেটের ভেতরে তো এটা কি দেখে বুঝতে পারছি না, নর্মাল মাছের কিন্তু এটা থাকে না। প্রথমে খানিকটা বাদ চলে গেছে, এই দেখুন এটা মাংসের মতো একটা অংশ। ডিম হয়ে গেছে মাছটা, এটা ডিম। মাছটা কেটে পুরো এক থালা হয়ে গেছে পিসগুলো। মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এই মাছটার মধ্যে না কোনো কাঁটা নেই, পুরোটাই মাংস, শুধু শিরেতে এইটুকুন শক্ত, এটাই কাঁটা, পুরোটা মাংস। মানে বাচ্চা বড় সকলে একদম খুব ভালোভাবে খেতে পারবে। খুব সকালবেলা মৌরলা মাছগুলো নিয়ে আসা হয়েছিল, সেই জন্য আগে থেকেই বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে খারাপ না হয়ে যায়। কি কি নিয়েছি তোমরা দেখলে তো, কাঁচাতে পাকাতে কাঁচা লঙ্কা নিয়েছি কটা, আর এই পোস্ত। কাঁচাতে পাকাতে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো তোমার বাবা এনেছে, সব পেকে যাচ্ছে জানো, ওই জন্য পাইল করে নিয়ে এসেছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স। মিনিট 3-4 ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, কারণ প্রথমে যদি লবণটা দেওয়া হতো না তাহলে ঢেঁড়সের ভিতর থেকে যে একটা হরহরে ভাব বেরো সেটা বেরোতেই থাকতো, ঢেঁড়সটা ভাজা হতো না। ঢেঁড়সটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ঢেঁড়স পোস্ত হয়ে গেছে, একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে এবার নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলোকে একটু আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু জলটা চেপে নিতে হবে, প্রচুর জল টেনে যায় তো। সামান্য একটু লবণ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিন কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো।
আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, এক চামচ আদা বাটা, আবার একটু অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু অল্প করে জল দিয়ে দিলাম। ডাঁটা আলুর সাথে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ডাঁটা আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটু ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। ভোলা মাছগুলো সব ভাজা হয়ে গেল, এবার মৌরলা মাছগুলো ভেজে নেব। মৌরলা মাছে টক করবো, তাই মাছ খুব বেশি ভাজবো না, টকের মাছ একটু হালকা করে ভাজলেই হয়। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার তেঁতুলের কাঁচটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, দিচ্ছি একটু লবণ। তেঁতুলের কাঁচটা ফুটতে শুরু করেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ভোলা মাছের ঝালটা করব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিচ্ছি 2টো পাকা লঙ্কা, টমেটো কুচি, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কষিয়ে নিয়ে এবার জল দিচ্ছি। জল দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব মশলাটা। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও একদম গলে গেছে। মশলার মধ্যে এরকম একটু তেল ছাড়া ছাড়া হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা একসাথে 2 চামচ মতো। গ্রেভি করার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভোলা মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তো রান্না বান্না শেষ হলো, কি না পাশ সাজিয়ে আমাদের ঘরে 2 মাকে বসিয়ে দিয়েছি। 4-4টে রান্না করেছি, ওকে কিছু বলা যাবে না, বলবে হ্যাঁ আমি করবো। দিয়ে আমাদের খাওয়া হলে তবে ও খেতে বসবে। আমি তুই বসে আছি, নাও না গো, এসো না একসঙ্গে বসি। আপনারা খান না, আপনাদের খাওয়া হোক তারপর খাচ্ছি। বিয়ান তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে খান। আকাশে মেঘ গুড়গুড় গুড়গুড় করছে, আজকে কিন্তু যেতে দিচ্ছি না। আমার বিয়ানের তো রাখার অজুহাত। আর বাড়ি থেকে মাকে এই ফোন করছে, সুমিতা একবার ফোন করছে, বাপি একবার ফোন করছে, কখন বাড়ি যাবে। ও বলুন না, ওই জমিটা বাদাম তোলা হয়ে গেছে। হয়ে গেছে,
মানে বাদাম তুলতে আর বাকি নেই তো? বাদাম আর তুলতে বাকি নেই, এবার ছাতে আছে, ছাদ থেকে না এগুলো গুছানো হলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। কদিন তো আবার বলছে আকাশে একটানা বৃষ্টি হবে, এই সময়টা তিল বাদাম নিয়ে চিন্তা বলে। শুকনো হয়ে যেত, কিন্তু কি বলদিন আকাশে রোজ বৃষ্টি হচ্ছে বলে সেই জড়ো করা আছে ছাতেতে। আমাদের যা করে হয়ে গেল বাদামটা, অল্প জমি বলে এদিক ওদিক করে যা করে গুছানো হলো। আমাদের মাঠে সব মেশিন এসেছিল ঝাড়তে, কি ঝাড়াবে। ও বাদাম ছাড়াও বেশি বাসা যাদের জমি তাদের মেশিনে ঝাড়িয়ে নিচ্ছে, তাই তো? সে একবার 4 দিন জড়ো করে রাখতে হচ্ছে, জমির মাঝখানে লম্বা করে গাদা দিয়ে আর চাপা দিয়ে দিতে হচ্ছে, তারপরে 4 দিনের পর আসছে। যাদের অনেক বাদাম তাদের অনেক বাদামি, ওই মেশো না হলে কি বলতো অল্প জমি সেই মানে তোমার পড়তে হবে। আমি জানি না গো, এই শুনছি ধান ঝাড়া মেশিন হয় জানি, কিন্তু বাদাম ঝাড়া মেশিন আবার উঠেছে নতুন। নতুন না, উঠেছে অনেক দিনে। আমাদের সবাই তো আর বেশি বাসা চাষ করে না, যারা বেশি চাষ করে আমাদের মাঠেতে এবছর সব নামিয়েছে সব। হ্যাঁ, আপনাদের ওদিকে বেশি বাদাম চাষ, ওদিকে আর আমাদের এদিকে তো কারুরই হয়নি, শুধু আমাদের। আমাদের দিকটা বাদাম চাষ কমই করে, পাট চাষটা তিল চাষটা বলে না, কিন্তু আমার বাপের বাড়ির দিকে আবার বাদাম চাষটা বেশি হয়। দেখুন বিয়ান, আমার বাপের বাড়ির ওদিকে আবার ধান চাষ বেশি। ধানের ব্যাপারে কিছু বলে আমি বলে দেবো, কিন্তু এই তিল বাদামের কথা কিছু বলতে পারবো না। ওই হয় ওদিকে একটু আধটু হয়, সর্ষে, এই আলু কোলে কোলে সর্ষে গাছ দিলে সর্ষেগুলো হয় এই রকম। তারপরে কিছু কিছু জমিতে আবার আখ দেয়, আখ হয়। বাপের বাড়িতে তো 20 বছর ছিলেন, তারপর তো এলেন বন্দিপুরে শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতে ক বছর কাটলো? শ্বশুর বাড়িতে তো আপনার প্রায় 40 বছর হতে চললো, তাহলে কোন জায়গায় বেশি ছিলেন? তাহলে শ্বশুর বাড়ির এলাকায় যে চাষবাস গুলো এখনো জানতে পারলেন না? ঢ্যাঁড়স পোস্তটা কৃষ্ণাই চালু করেছে, আমি ওই সর্ষে বান্না দিয়ে ঝাল করতাম, আর পোস্ত দিয়ে করাটা ওই চালু করেছে। যে থেকে এই ঢ্যাঁড়সে পোস্ত দিতে শুরু করেছে কৃষ্ণা, সেই থেকে আমি আর সর্ষে দিই না। তোমাদের মেসোমশাই ঢ্যাঁড়স আনলি ওই পোস্ত দিয়ে করি, ওইটা আমার খুব ভালো লাগে। সত্যি ভালো হয়েছে বিয়ান, হ্যাঁ, ঢ্যাঁড়স পোস্ত। মাছটা সেরকম কাঁটা নেই, বেশ নরম আছে। বিয়ান, মাছটা খান, মাছটার টেস্টটা দারুণ। এই মাছ অনেক দিন আগে হয়েছে, এই আজকে আবার হলো। হ্যাঁ, খেতে তো নরমই দেখি। আমি আবার কিনার থেকে লঙ্কা চেয়ে নিলাম, মাছের ঝালের লঙ্কা কিন্তু খুব ভালো লাগে। শাক ভাজার শুকনো লঙ্কা, আর এই মাছের ঝালে কাঁচাতে পাকাতে বললাম বান্না বাটার সময়, ওই পাকা লঙ্কা। যা রান্না বান্না হলো সব খাওয়া হয়েছে, লাস্টে এবার মোরলা মাছের টক, এইটা এবার খাবো। টকটা খেলাম একদম মুখে ছেড়ে গেল।